যীশুখ্রিস্টের জন্মের ৫৩ বছর আগের এক গ্রীষ্মে ৪০,০০০ রোমান সৈন্য মেসোপটেমিয়ার মরুভূমির হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হচ্ছিল। তারা ছিল ৭টি সম্পূর্ণ লিজিয়ান, প্রজাতন্ত্রের অভিজাত যোদ্ধা, শত যুদ্ধের অভিজ্ঞ সৈনিক এবং রোমের সবথেকে ধনী ব্যক্তির অধীনে পরিচালিত। জ্বলন্ত সূর্যের নিচে তাদের বর্মগুলো চকচক করছিল, তপ্ত বাতাসে তাদের সোনালি মানদণ্ডগুলো উড়ছিল এবং তাদের হৃদয়ে ছিল এক সহজ বিজয়ের নিশ্চিত বিশ্বাস। কিন্তু মরুভূমি তার গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। কার্হের দহনকারী প্রান্তরে ১০,০০০ পার্থিয়ান অশ্বারোহী নিঃশব্দে অপেক্ষা করছিল। তাদের বাঁকানো ধনুকগুলো প্রস্তুত ছিল এবং তাদের উঁটগুলো পাহাড় সম তীরের বোঝা বহন করছিল। তাদের তরুণ জেনারেল, যার বয়স তখন ৩০ বছরও হয়নি, সেই ব্রোঞ্জ এবং লোহার সর্পিল বাহিনীকে ফাঁদের দিকে এগিয়ে আসতে দেখছিলেন। হঠাৎ দিগন্ত বিস্ফোরিত হল, চামড়ার ড্রামগুলো ঝড়ের মতো গর্জে উঠল। তীরের বৃষ্টিতে আকাশ অন্ধকার হয়ে গেল। অশ্বারোহীরা কোথা থেকে যেন উদয় হল এবং ঘোড়া ছুটিয়ে তীর ছুটতে লাগল। হাজার হাজার মানুষ লোহার তীরের আঘাতে লুটিয়ে পড়ল। রাত যখন নামল, ২০,০০০ রোমান সৈন্য মৃত অবস্থায় পড়েছিল এবং ১০,০০০ বন্দী হয়েছিল। লিজিয়ানের পবিত্র ঈগলগুলো, যা রোমের অপরাজেয় শক্তির প্রতীক, শত্রুর হাতে চড়ে গিয়েছিল। আর বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি মার্কাস লেসিনিয়াস ক্র্যাসেস, যিনি সিজার এবং পম্পের সমান গৌরবের স্বপ্ন দেখেছিলেন, তিনি নিজের অহংকারের বন্দী হলেন। কার্হের যুদ্ধ ছিল সেই মুহূর্ত যখন রোম আবিষ্কার করেছিল যে পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা সোনা দিয়ে কেনা যায় না এবং লিজিয়ান দিয়ে জয় করা যায় না। কার্হেকে বুঝতে হলে প্রথমে যীশু খ্রিস্টের জন্মের আগের প্রথম শতাব্দীর বিশ্বকে বুঝতে হবে। রোম তখন ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান শক্তিতে পরিণত হয়েছে, কিন্তু ইউফ্রেটিস নদীর ওপারে এক ভিন্ন শক্তির উদয় ঘটেছিল, পার্থিয়ান সাম্রাজ্য। মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে জন্ম নেওয়া এই সাম্রাজ্য ইউফ্রেটিস থেকে ভারতের সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল। রোমের মতো ভারী পদাতিক বাহিনীর বদলে পার্থিয়ানরা অশ্বারোহী বিদ্যায় পারদর্শী ছিল। রোমে তখন ক্ষমতা ছিল ৩ জনের হাতে: জুলিয়াস সিজার, পম্পে দ্য গ্রেট এবং মার্কাস ল্যাসিনিয়াস ক্রাসাস। ক্রাসাস রোমের সবথেকে ধনী ব্যক্তি হলেও তার প্রতিদ্বন্দ্বীদের মতো সামরিক গৌরব ছিল না। সিজার যখন গল জয় করছিলেন এবং পম্পে প্রাচ্য পুনর্গঠন করছিলেন, ক্রাসাস তখন তাদের ছায়ায় বাস করতেন। ৫৫ খ্রিস্টপূর্বাব্দে তিনি তার সুযোগ দেখতে পান। তাকে সিরিয়ার গভর্নরের দায়িত্ব দেওয়া হয়, যা ছিল পার্থিয়া বিজয়ের প্রবেশদ্বার। সতর্কবাণী এবং অশুভ লক্ষণ উপেক্ষা করে তিনি ৫৫ খ্রিস্টপূর্বাব্দের নভেম্বরে রোম ত্যাগ করেন। ক্রাসাসের বয়স ছিল ৬২ বছর। তিনি যুদ্ধকে ব্যবসার মতো দেখতেন, সম্পদ এবং গণনার বিষয় হিসেবে। তার সাথে ছিলেন তার পুত্র পাবলিয়াস, একজন সাহসী কর্মকর্তা যিনি সিজারের অধীনে কাজ করেছিলেন। অন্য পক্ষে ছিলেন সুরেনা, পার্থিয়ার ৭টি মহান মহৎ পরিবারের একটির অন্তর্ভুক্ত ২০ বছর বয়সী এক মেধাবী জেনারেল। সুরেনা স্টেপ যোদ্ধার হিংস্রতার সাথে এক প্রাকৃতিক যুদ্ধকৌশলীর চাতুর্যকে একত্রিত করেছিলেন। পার্থিয়ান রাজা ওরোডেস দ্বিতীয় যখন আক্রমণের কথা জানতে পারেন, তিনি সুরেনাকে মাত্র ১,০০০ ক্যাটাফ্র্যাক্ট এবং ৯,০০০ অশ্বারোহী তীরন্দাজ দিয়ে পাঠান। ওরোডেস কেবল আশা করেছিলেন যে সুরেনার রোমানদের দেরি করিয়ে দেবেন, কিন্তু সুরেনার পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি বুঝতে পেরেছিলেন যে মরুভূমিতে রোমানদের শৃঙ্খলা তাদের জন্য কারাগারে পরিণত হবে এবং তাদের ভারী বর্মগুলো হবে একটি চুল্লির মতো। ক্রাসাস আর্মেনিয়ান রাজার ৪০,০০০ সৈন্য এবং নিরাপদ পাহাড়ি পথের প্রস্তাব উপেক্ষা করে সরাসরি মরুভূমির পথ বেছে নিয়েছিলেন, যা ছিল তার প্রথম মারাত্মক ভুল। ৫৩ খ্রিস্টপূর্বাব্দের ৯ জুন সকালে যুদ্ধ শুরু হয়। সুরেনা রোমান লিজিয়নদের আতঙ্কিত করতে চামড়ার ড্রাম ব্যবহার করে এক বধির করে দেওয়া গর্জন তৈরি করেন। এরপর
তার অশ্বারোহীরা তাদের আলখাল্লা সরিয়ে ফেলে ঝনমলে বর্ম উন্মোচন করেন। তীরের প্রথম ঝাপটা কালো ঝড়ের মতো রোমানদের উপর আছড়ে পড়ে। পার্থিয়ান ধনুকগুলো এত জোরে তীর ছুঁড়ত যে সেগুলো রোমান ঢাল এবং বর্ম সহজেই ভেদ করে ফেলত। রোমানরা টেস্টুডো ব্যূহ গঠন করেছিল, যা তাদের তীর থেকে রক্ষা করলেও তাদের স্থবির এবং অরক্ষিত করে তুলেছিল। ক্রাসাস অপেক্ষা করছিলেন কখন পার্থিয়ানদের তীর ফুরিয়ে যাবে, কিন্তু সুলেনা উটের বহর দিয়ে তীরের এক অফুরন্ত সরবরাহের ব্যবস্থা করে রেখেছিলেন। ক্রাসাসের পুত্র পাবলিয়াস 1300 অশ্বারোহী নিয়ে একটি পাল্টা আক্রমণ শুরু করেন, কিন্তু তিনি মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বন্দী হওয়ার চেয়ে নিজের তলোয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। পার্থিয়ানরা তার মাথাটি বর্ষার ডগায় গেঁথে তার পিতার চোখের সামনে তুলে ধরেছিল। ছেলের মাথা দেখে ক্রাসাস প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। রাতের অন্ধকারে 4000 আহত কমরেডকে ফেলে রেখে রোমানরা পিছু হটতে শুরু করে। তারা কারহে শহরের দিকে পালিয়ে যায়, কিন্তু একজন পার্থিয়ান এজেন্ট তাদের নিরাপদ পথের বদলে মরুভূমির আরও গভীরে নিয়ে যায়। শেষ পর্যন্ত সুরেনা একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। ক্রাসাস তার বিদ্রোহী সৈন্যদের চাপে সুরেনার সাথে দেখা করতে রাজি হন। সেই বৈঠকের সময় এক ধস্তাধস্তি শুরু হয় এবং ক্রাসাস নিহত হন। তার মাথা এবং ডান হাত রাজা ওরোডেসের কাছে পাঠানো হয়। জনশ্রুতি আছে যে পার্থিয়ানরা তার অতৃপ্ত লোভকে উপহাস করতে তার গলায় গলিত সোনা ঢেলে দিয়েছিল। ইউফ্রেটিস পার হওয়া 40,000 রোমান সৈন্যের মধ্যে 20,000 মারা গিয়েছিল এবং 10,000 বন্দী হয়েছিল। লিজিয়ানের হারিয়ে যাওয়া ঈগলগুলো রোমের গর্বের ওপর এক স্থায়ী কলঙ্ক হয়ে রইল। কারহের পরাজয় প্রথম ট্রায়াম্ভারেটের ভারসাম্য নষ্ট করে দেয়, যা সরাসরি সিজার এবং পম্পের মধ্যে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় এবং রোমান প্রজাতন্ত্রের অবসান ঘটে। পার্থিয়ানদের জন্য এটি ছিল এক কিংবদন্তি বিজয়, যদিও সুরেনাকে শীঘ্রই ঈর্ষান্বিত রাজা ওরোডেসের আদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই যুদ্ধ প্রমাণ করেছিল যে বিশাল পদাতিক বাহিনী মোবাইল অশ্বারোহী কৌশলের কাছে কতটা অসহায় হতে পারে। এটি রোমকে শিখিয়েছিল যে তার ক্ষমতারও সীমা আছে। সামরিক কৌশলের বাইরেও কারহে মানুষের অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষা কিভাবে ধ্বংস ডেকে আনে তার এক চিরন্তন শিক্ষা হয়ে আছে। আজও কারহের প্রান্তরের নীরবতা মেসোপটেমিয়ার তপ্ত বালুতে রোমানদের সেই চরম অপমানের সাক্ষ্য বহন করে।